আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি শুভেচ্ছা এবং অভিনন্দন আমার প্রিয় স্যারেরা, যারা আপনারা আমার এই ক্লাসগুলো দেখেন এবং আমাকে বিভিন্নভাবে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আমাকে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন। আপনাদেরও অভিনন্দন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের আমি প্রতিনিয়ত আমাদের অনলাইনে ক্লাসগুলো আপলোড করে যাচ্ছি। ক্লাস 6 থেকে একেবারে 9, 10 এবং 3 থেকে 9, 10 পর্যন্ত আমাদের ক্লাসগুলো আপলোড করা আছে। তোমরা আমাদের এখানে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট দেখে তোমরা তোমাদের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণী শিক্ষণ অভিজ্ঞতা ২, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। সেশন হচ্ছে ৪। তো আমরা ইতিমধ্যে ১, ২, ৩ এই ৩ টি সেশন আলোচনা করেছি। আমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। তোমরা এগুলো দেখে নিবে। তাহলে ধারাবাহিকভাবে প্রত্যেকটি পার্ট তোমার জানা হয়ে গেল এবং উত্তর সহকারে আছে। তোমরা ভালো করে দেখে নিবে। তো আজকে যে পার্ট নিয়ে আলোচনা করব সেশন ৪ এর বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালা বানাই। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিয়ে যদি শেষ পর্যন্ত দেখো, ক্লাসটি যদি না টেনে টানে দেখো, তাহলে দেখবা একেবারে সহজ হয়ে গেছে তোমাদের। ক্লাসে স্যাররা পড়ানোর আগে তুমি মোটামুটি তোমার পাঠ সহজ হয়ে যাবে। তো আজকে ২ টি বিষয় তোমরা জানবে, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ কি তা তোমরা বলতে পারবে। বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালা তৈরি করতে পারবে। এই ২ টি সম্পদ। এই ২ টি বিষয়কে আমরা আলোচনা করব। একেবারে সহজভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো ঋতু, আমরা যেটা বইতে আছে, ঋতু সম্প্রতি একটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করেছে। যেটি দিয়ে নিজের বাসায় থাকা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন বাতি, পাখা ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। তো ঋতু নামের মেয়েটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন তোমার অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যেটি সে বাসার বিভিন্ন লাইট, ফ্যান, ইলেকট্রিক ডিভাইস গুলো সে নিয়ন্ত্রণ করা যায় বা অফ অন করা যায়। তো এই সফটওয়্যারটি নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেডমার্কও করিয়েছে। আমরা ইতিমধ্যে আগের ক্লাসগুলোতে ট্রেডমার্ক কি, ট্রেডমার্ক কোথায় করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা আছে। যেন এটি বাজারজাত করতে পারে। একদিন বাবা বললেন, তুমি যে সফটওয়্যার তৈরি করেছো, এটার যারা ব্যবহার হবে তাদের জন্য কোনো নীতিমালা, ব্যবহারকারী হবে কোনো নীতিমালা বানিয়েছো? এটা শুনে ঋতু বেশ অবাক হয়ে বলল, সফটওয়্যারটি কিভাবে চালাতে হবে সেটি নির্দেশনামালা আমি তৈরি করেছি, কিন্তু ব্যবহারকারীর জন্য আমরা কি নীতিমালা তৈরি বানাবো? হ্যাঁ, ঋতু বলতেছে, আমি তো ব্যবহার কিভাবে করবো এটা একটা নির্দেশমালা দেওয়া আছে। কিন্তু ব্যবহার করবে যারা, যারা ব্যবহার করবে আমার অডিয়েন্স, ওদের জন্য তো আসলে এ ধরনের কিছু করা হয়নি। ঋতু তার বাবাকে বলতেছে। তখন বাবা বললেন, দেখো, আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন ১ম এ কিছু নীতিমালা আমাদের প্রদর্শন করে। হ্যাঁ, আমরা যখন একটা সফটওয়্যারকে, একটা অ্যাপসকে ইনস্টল করতে যাই তখন কিছু আমাকে তথ্য দিতে হয়। তথ্য দিয়ে আমাকে ওটাকে অ্যাম সদস্য হইতে হয় বা আমার বিভিন্ন তথ্য আমাকে দিয়ে আমি সামনের দিকে এগিয়ে গিয়ে আমার সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। অর্থাৎ ওই সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কি, কি নিয়ম মেনে চলতে হবে সেটা আমাদের জানিয়ে দেয়। সেই নিয়মগুলো মানতে আমরা সম্মতি জানালে তখনই কেবল সফটওয়্যারটি ব্যবহার করা যায়। না হলে কিন্তু ব্যবহার করা যায় না। ওরা নিয়মটা যেভাবে দিবে এভাবে আমাকে মেনে সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। নইলে যে কেউ তোমার তৈরি সফটওয়্যারটি ইচ্ছেমতো ব্যবহার করা শুরু করবে বা সেটা পুনরায় বাজারজাত করে দিতে পারে। আর এটা শুধু সফটওয়্যার নয়, যেকোনো বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ব্যক্তিগত বাণিজ্যিক কাজে ব্যবহারের নীতিমালা তৈরি করা উচিত। তাহলে সেই সম্পদ কেউ অপব্যবহার করার সুযোগ পাবে না। সব শুনে ঋতু বুঝলো তাকে এখন নিজের সফটওয়্যারটির জন্যই এরকম ব্যবহারের নীতিমালা তৈরি করতে হবে। উপরের গল্প থেকে আমরা যেটি বুঝলাম, বুদ্ধিবৃত্তিক সম্পদ যারা ব্যবহার করে তাদের ব্যবহারের ক্ষেত্রে কি কি বাধা নিষেধ থাকবে বা স্বত্বাধিকারী কে তৈরি করে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ তৈরি করো, তাহলে বুদ্ধিবৃত্তিক সম্পদটা কি এটা একটু আগে তোমাদেরকে বলি। এর মধ্যে অনেকগুলো ক্লাসে এগুলো বলেছি। বুদ্ধিবৃত্তিক সম্পদ হচ্ছে তোমার মেধা দিয়ে, তোমার শ্রম দিয়ে, তোমার বুদ্ধি খাটিয়ে তুমি যদি এমন একটি জিনিস আবিষ্কার করো, এমন একটি বস্তু আবিষ্কার করো, এমন একটি পণ্য আবিষ্কার করো, এমন একটি ফর্মুলা আবিষ্কার করো, যেটা আর কেউ সৃষ্টি করেনি, আর কেউ নাই, একেবারে নতুন। তাহলে এটা হচ্ছে তার তোমার বুদ্ধিবৃত্তিক সম্পদ। এই বুদ্ধিবৃত্তিক সম্পদকে তুমি যদি বাজারজাত করতে চাও বা এটা সবার সামনে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে এটা ব্যবহার বিধির একটি নীতিমালা তৈরি করতে হবে। কিভাবে, কিভাবে ব্যবহার করবে। আবার হচ্ছে কারা, কারা ব্যবহার করবে, কারা এখানে সদস্য হবে, কারা কিভাবে করবে। একটা নির্দেশনা তোমাকে তৈরি করে দিতে হবে।
নাহলে তোমার জিনিস যে তুমি এত কষ্ট করে তুমি অ্যাপসটা তৈরি করেছো এটা তো সবাই নিয়ে যাবে এবং সবাই তোমাকে কপি করে তোমার এই জিনিসটাকে তোমার এই অ্যাপসটাকে তোমার সফটওয়্যারটাকে তোমার সৃজনশীলতাটাকে কপি করে বাজারজাত করে দিবে তারা ব্যবসা করে ফেলবে এটা হবে না তো এটার জন্য তোমাকে কিছু নির্দেশমালা তৈরি করতে হয়েছে তো আসো আমরা এরপরে নির্দেশনামালা কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো এখানে যেমন ধরি একটি সফটওয়্যার নির্দিষ্ট আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিভিন্ন সিনেমা দেখা যায় এখন ওয়েবসাইটে নির্মাতারাও চান একজন তাদের ওয়েবসাইটে নিবন্ধন করলে শুধু একজনই যেন সকল কন্টেন্ট উপভোগ করতে পারে এখন বিভিন্ন ওয়েবসাইটেও তুমি যে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে বিভিন্ন জায়গায় তুমি যদি ওদের ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন শিক্ষামূলক বিভিন্ন ভিডিওগুলো দেখতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওখানে নিবন্ধন করতে হবে অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে শুধু একজনই রেজিস্ট্রেশন করবে একটি আইডি থেকে একটি নামে একটি মোবাইল দিয়ে একটি ইমেল দিয়ে তখন সে এগুলো ব্যবহার করতে পারে আর অন্যরা করতে পারবে না অর্থাৎ একই অ্যাকাউন্ট দিয়ে যেন একাধিক মানুষ কন্টেন্টটি উপভোগ করতে না পারে কেননা এরকম হলে তাদের আর্থিক ক্ষতি হবে এই অ্যাকাউন্ট থেকে ১০০ জনও তাদের কন্টেন্ট দেখতে পারে এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মকে তাদের ব্যবসায়ীদের জন্য নীতিমালা যুক্ত করে দিতে হবে যে একটি অ্যাকাউন্ট থেকে কোনো অবস্থাতে একাধিক ব্যবহারকারী কন্টেন্ট দেখতে পারবে না ঠিক একইভাবে যে কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের ক্ষেত্রেও ব্যবহারকারীদের জন্য এরকম নীতিমালা তৈরি করে দিতে হয় তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে তুমি তোমার বুদ্ধিবৃত্তিক সম্পদটা তুমি একটা নীতিমালা তৈরি করে দিতে হবে এই নীতিমালার আলোকে আমার এই সফটওয়্যারটা আমার এই যে বুদ্ধিবৃত্তিক সম্পদটা তুমি ব্যবহার করতে পারবে না হলে কিন্তু পারবে না তারপর আমরা এর আগের সেশনে বেশ কিছু ট্রেডমার্ক সংক্রান্ত আইনি ঘটনা সম্পর্কে দলগত উপস্থাপন করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের পাঠগুলো যদি তুমি দেখে থাকো তাহলে এই দলগত কাজগুলো তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। তুমি বুঝে যাবে। তাহলে হঠাৎ করে যদি তুমি এই ক্লাসটি দেখো তাহলে তুমি হয়তো বুঝতে পারবে না। সেখানে এরকম বেশ কিছু মামলা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। কোন মামলায় কি সমস্যা ছিল সেটিও আমরা জেনেছি। এবারে আমরা নিচের কাজটি করে ফেলি। বিভিন্ন মামলা সম্পর্কে যে ধারণাটি পেয়েছি তা আমরা কিছু নীতির কথা চিন্তা করে সেগুলো একটি বুদ্ধিবৃত্তিক সম্পদে ব্যবহারের জন্য রাখা উচিত। দলের সবাই মিলে আলোচনা করার পরে এবারে নীতিগুলো আমাদের রাখা উচিত মনে হয় সেগুলো নিচের চকে লিখে ফেলি। লেখার সময় কোন নীতিমালাগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য আর কোনগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার সেটিও আমরা চিহ্নিত করে ফেলব। ইতিমধ্যে আমরা যে নীতিমালাগুলো আলোচনা করেছিলাম, ব্যক্তিগত কাজে কিভাবে ব্যবহার করবে, বাণিজ্যিক কাজে ব্যবহার কিভাবে করবে, এই ধরনের নীতিমালা আমরা অনেকগুলো আলোচনা করেছি এবং বিভিন্ন মামলাগুলো আলোচনা করেছিলাম। ট্রেডমার্কটা কি, বুদ্ধিবৃত্তিক সম্পদ কি, এগুলো নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করেছি। তো এবার আমরা কিছু নীতিমালা তৈরি করব এই পাঠে রয়েছে যেমন প্রস্তাবিত নীতি আমরা প্রস্তাবিত কি প্রস্তাবনা রেডি করব যেমন ১ নম্বর হচ্ছে যার বুদ্ধিবৃত্তিক সম্পদ তার অধিকার সংরক্ষণ হবে তার অনুমতি ব্যতীত অন্য কেউ তার বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করা যাবে না তার অনুমতি বা চুক্তি না করে ব্যবসা কাজে তার পণ্যটি বাজারজাত করা যাবে না এই ঋতুর যে অ্যাপসটি এটা যে কেউ তো এটা বাজারজাত করে দিতে পারে কপি করে তাহলে এটাকে তোমাকে ট্রেডমার্ক যখন করে নিবে যখন তোমার অনুমতি নিয়ে তোমার সাথে চুক্তিবদ্ধ হয়ে সে কি করতে পারবে এই পণ্যটি বা তোমার অ্যাপসটি বাজারজাত করতে পারবে তার পণ্য বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ট্রেডমার্ক করে নিতে হবে তাহলে ট্রেডমার্ক না করলে তুমি বাজারজাত করতে পারবে না যদি কেউ তার বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অনুমতি ছাড়া বা চুক্তি ছাড়া ব্যবহার বা বাজারজাত করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তার পণ্য বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন ও নিয়ম নীতি অনুযায়ী ব্যবহার ও বাজারজাত করতে পারবে নিয়ম অনুযায়ী শর্ত মোতাবেক এবং চুক্তিবদ্ধ হয়ে যে যার বুদ্ধিবৃত্তিক সম্পদ তার সাথে কথা বলে তুমি চাইলে এগুলো বাজারজাত করতে পারবে তবে তাকে আর্থিকভাবে তার দিতে হবে টাকা দিতে হবে চুক্তি হতে হবে তাহলে সে পারবে না হলে কিন্তু পারবে না তো সর্বশেষ যেটা হচ্ছে নিয়ম নীতি ও শর্ত মোতাবেক ব্যবসায় কাজে ব্যবহার করা যাবে তাহলে আমরা প্রস্তাবিত এই নীতিগুলো আমরা রেডি করেছি তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিবে দেখবে যে সহজ হয়ে যাবে তোমাদের জন্য এখন ব্যক্তিগতভাবে কিভাবে ব্যবহার করব আমরা যে নীতিমালাগুলো তৈরি করলাম বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো ব্যক্তিগত কাজে কিভাবে ব্যবহার করব দেখো কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে হ্যাঁ করা যাবে কিছু পণ্য বা বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করা যাবে তবে যার তৈরি সম্পদ তার নাম উল্লেখ করতে হবে তো কিছু পণ্য রয়েছে কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদ রয়েছে যেমন হচ্ছে বই কোনো একটা কবিতার উদ্ধৃতি উল্লেখ করলা কোনো একটা গল্পের একটা লাইন উল্লেখ করলা হ্যাঁ বা তুমি একটা কবিতাটা তোমার কোনো লেখাতে উল্লেখ করলা তাহলে অবশ্যই তার লেখকের নাম যার কবিতার কবির নাম যার এই সম্পত্তি যার তার নাম অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে যদি বুদ্ধিবৃত্তিক সম্পদ সফটওয়্যার হয় তাহলে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে
তারপর হচ্ছে কিছু পণ্য, বস্তু বা কোনো সৃজনশীলতা ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে। তবে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে হলে অবশ্যই মালিকের অনুমতি বা তার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। তো কিছু পণ্য, কিছু বস্তু, তারপরে বই হতে পারে, হ্যাঁ? আরো অনেক কিছু হতে পারে যেগুলো তুমি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে। যেমন আমি একটি গল্পের বই কিনবো, কিনে আমি ব্যবহার করতে পারবো, আমি পড়তে পারবো, অসুবিধা নেই। একটি কবিতার বই, হ্যাঁ, আমি কিনে পড়তে পারবো, অসুবিধা নেই। যদি তুমি একটা অ্যাপস যদি এম তোমার মোবাইলে যদি তুমি অ্যাপসটা ডাউনলোড করো, তাহলে ডাউনলোড করার জন্য তোমাকে ওখানে নির্দিষ্ট একটা ফি দিতে হবে, টাকা দিয়ে এটা কিনতে হবে। যদি বড় ধরনের কোনো সফটওয়্যার তুমি কিনো তোমার মোবাইলের জন্য, তাহলে অবশ্যই তোমার ল্যাপটপের জন্য, তোমার কম্পিউটারের জন্য, তাহলে অবশ্যই তুমি ওইটা টাকা দিয়ে কিনতে হবে। কারো থেকে কপি করে, হ্যাঁ? তাহলে এটা কিন্তু কিনা করা ঠিক হবে না। তো বাণিজ্যিক কাজে কিভাবে ব্যবহার করব আমরা দেখো, যদি বুদ্ধিবৃত্তিক সম্পদ সফটওয়্যার হয় তাহলে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। কিছু পণ্য বা কোনো বস্তু বাণিজ্যিকভাবে ব্যবহার করতে হলে অবশ্যই মালিকের অনুমতি বা তার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। যদি কেউ তার এই পণ্যটি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই তার সাথে কথা বলে চুক্তিবদ্ধ হয়ে তার পণ্যটি বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে বা তুমি করতে পারবা। তা না হলে কিন্তু তুমি করতে পারবা না। মনে করো যেমন ধরো আমরা অনেক সময় মিষ্টি খাই। তো মিষ্টি দোকানের অনেকগুলো নাম আছে যেমন ফুলকলি, বনফুল, হ্যাঁ? এগুলো খুবই নামি। তুমি যদি বনফুল নামে কোনো মিষ্টির দোকান দিতে চাও, তাহলে অবশ্যই বনফুল যে মালিক তার সাথে তুমি আগে চুক্তিবদ্ধ হতে হবে। আপনার এই নামটি ব্যবহার করে আমি একটি মিষ্টি দোকান দিতে চাই। যেমন আমরা যদি অনেক সময় আমরা বলি কুমিল্লার রসমালাই, তাহলে এই রসমালাই যাদের নাম মিষ্টি ভান্ডার, এ ধরনের অনেকগুলো নাম রয়েছে। হ্যাঁ, এগুলো তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়া ছাড়া তাদের নামটা তুমি ব্যবহার করতে পারবে না। এই ধরনের বিষয়গুলো মূলত হচ্ছে তাদের সাথে তুমি যদি বাজারজাত করতে চাও, তাদের ব্যবসাটার নামটা ব্যবহার করে তুমি ব্যবসা করতে চাও, তাহলে অবশ্যই তার নাম তার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। না হলে সে মামলা করে দিবে। কারণ তার নামটা ট্রেডমার্ক করা আছে সরকারের নির্দিষ্ট একটা ওয়েবসাইটে গিয়ে ওটা নিবন্ধন করা আছে। এটা তুমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারবা না। আমরা যে নীতিগুলো ভেবেছি তার মধ্যে কিছু নিয়ম ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজন হবে। আবার একইভাবে কিছু নিয়ম বাণিজ্যিকভাবে ব্যবহারের সময় প্রয়োজন হবে। সেভাবে আমরা চিহ্নিত করেছি। এবারে সবগুলো নিয়মগুলো সমন্বয় করে আমরা সামনে যে বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটি ব্যবহারের ক্ষেত্রে আমরা নিজেরা কোন নীতিমালাগুলো অনুসরণ করব, সেটি উল্লেখ করে একটি আর্টিকেল তৈরি করি। আর্টিকেলের প্রধানাংশ নিচে দেওয়া হলো। এতক্ষণ পর্যন্ত যারা আমরা ব্যক্তিগতভাবে কিভাবে ব্যবহার করব, বাণিজ্যিকভাবে কিভাবে ব্যবহার করব, অন্যের সম্পত্তি, অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, অন্যের মেধাটি কি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আমরা একটা কনটেন্ট রেডি করেছি। দেখো সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের বিভিন্ন নীতিমালা আমরা তৈরি করেছি। ব্যক্তিগতভাবে ব্যবহার করলে কি নীতিমালা আমাদের অনুসরণ করতে হবে, বাণিজ্যিকভাবে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার ও বাজারজাত করলে কি নীতিমালা মেনে চলতে হবে আমরা জেনেছি। অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে গেলে অবশ্যই মূল মালিকের অনুমতি বা তার সাথে চুক্তিবদ্ধ হতেই হবে। এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা কখনো অন্যের সম্পদ কপি করে বা ব্যক্তিগত বা বাণিজ্যিকভাবে ব্যবহার করব না। এই বিষয়গুলো নিজেরা মেনে চলবো এবং অন্যদের সচেতন করব। নিজেরা কখনো অন্যায় করব না। অন্যায় করলে অ অন্য কেউ অন্যায় করলে তাকে আমরা বাধা দেব। তাহলে যে কেউ তার বুদ্ধিবৃত্তিক সম্পদ উপযুক্ত অর্থ পাবে এবং ভবিষ্যতে নতুন আবিষ্কার, সৃজনশীল কার্যক্রম বাড়বে। আমরা নতুন উদ্ভাবন করার চেষ্টা করব। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখো, আমরা যদি এভাবে অন্যের সম্পদকে যদি কপি করি, অন্যের সম্পদকে যদি কপি করে ব্যবহার করি, চুরি করে ব্যবহার করি, অনুমতি ছাড়া ব্যবহার করি, তাহলে যে লোকটা এত শ্রম দিয়ে, এত মেধা দিয়ে, এত কষ্ট দিয়ে একটা জিনিস আবিষ্কার করলো, এটা কিন্তু সে আর্থিকভাবে লস হবে। এজন্য আমরা এটা খেয়াল করব সবসময়। আমরা কোনো অ্যাপস যদি আমরা আমাদের মোবাইলে করি, তাহলে আমরা প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করব। তারপরে আমাদের ল্যাপটপের জন্য কোনো যদি আমরা সফটওয়্যার আমরা যদি ইনস্টল করে থাকি, তাহলে অবশ্যই এটা আমরা টাকা দিয়ে কিনে নেব। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অন্যের কপি করে, তারপরে যা চুরি করে, হ্যাঁ, এগুলো আমরা কখনো ব্যবহার করব না। এটা হচ্ছে আমাদের মূল। এরপরে আসো আমরা পরবর্তীতে যাই, পরবর্তী স্লাইডে যাই। আমরা কিন্তু একটু ক্লাসটা যদি একটু রেডি হয়ে গেছে, আমরা দেরি হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে। আমরা দ্রুত শেষ করে দিচ্ছি। তো তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ কি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে? কোন বুদ্ধিবৃত্তিক সম্পদকে ব্যবসা কাজে বাজারজাত করতে গেলে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে?
বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের একটি নীতিমালা বলো। এগুলো তোমাদের জন্য প্রশ্ন রেখে গেলাম, কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো পাশাপাশি তোমাদের জন্য একটি বাড়ির কাজ, বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের ৩ টি নীতিমালা তৈরি করো। এটা তোমরা নিজেরা চেষ্টা করে তৈরি করে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ধৈর্য সহকারে অনেক কষ্ট করে অনেক লম্বা একটি ক্লাস দেখেছো, সেজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে, অনেক বুদ্ধি খাটিয়ে এই যে একটা কনটেন্ট তৈরি করি, একটা ক্লাস রেডি করি, এটা মূলত তোমাদের জন্য করি। তোমরা যদি ক্লাসটি দেখো মনোযোগ সহকারে, দেখে যদি তোমাদের একটু উপকৃত হও, একটু বুঝে থাকো, তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। তো পাশাপাশি তোমাদের জন্য একটা ছোট্ট একটু রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশাপাশি যারা দেখেছো, তোমরা তোমাদের বন্ধুদের, তোমাদের ফেসবুক আইডিতে একটু শেয়ার করে দিবে, তাহলে অন্য অন্য বন্ধুরাও দেখার সুযোগ পাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা কথা হচ্ছে, এই পার্টের যে আরো সেশনগুলো রয়েছে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এইগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখে নিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।